প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে স্বাগত। বলতে পারো অর্থনীতি ভবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম মিঠুন, প্রভাষক অর্থনীতি, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্র, যার বিষয়কোড 109 এর নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তো আসো, আজ আমরা এই ক্লাস শেষে কি কি ব্যাপারে ধারণা লাভ করতে পারবো। আমরা প্রথমে লাভ করতে পারবো সামগ্রিক আয়, তারপরে আমরা পাবো মোট জাতীয় আয়, গ্রোস ন্যাশনাল ইনকাম, তারপরে আমরা পাবো নেট জাতীয় আয়, নেট ন্যাশনাল ইনকাম, তারপরে আমরা পাবো দ্য প্রপার্টিজ অফ জিএনআই অ্যান্ড এনএনআই, অর্থাৎ মোট জাতীয় আয় ও নেট জাতীয় আয়ের বৈশিষ্ট্য। তো আসলে আমরা প্রথমে জেনে নেই সামগ্রিক আয় কি বা সামগ্রিক আয় কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ সামগ্রিক আয় এগ্রিগেট ইনকাম, যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করেছি এআই দ্বারা। এগ্রিগেট ইনকাম, এই এগ্রিগেট ইনকামকে তুমি এ এর পরিবর্তে আবার ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারো। তো কাকে বলে? একটি দেশে নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থ বছরে বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যকে সামগ্রিক আয় বা এগ্রিগেট ইনকাম বলে। তাহলে তুমি খেয়াল করো, এখানে কয়েকটি বিষয় উল্লেখ করছি। নির্দিষ্ট সময়ে, তবে সাধারণত এক অর্থ বছর। তার মানে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর যে অর্থ বছর হিসাব করি, বাংলাদেশে যে বছর হিসাব করি তা না। আমাদের অর্থ বছর যা আছে, তোমরা যেগুলো বাজেটের কথা যদি বলে থাকি, তোমরা দেখো বাজেট কখন করে, জুন জুলাই, তাকে আমরা বলবো অর্থ বছর। তাহলে আবার একটা কথা খেয়াল করো, আমরা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা, অর্থাৎ বাজারে কেবল দ্রব্য বিক্রি হয় না, সেবাও বিক্রি হয়ে থাকে। যেমন তুমি ডক্টরের কাছে গিয়েছো, তিনি তোমার কাছে দ্রব্য বিক্রি করবেন না, তিনি তোমার কাছে কি বিক্রি করছেন? সেবা বিক্রি করছেন। এবং চূড়ান্ত দ্রব্য বলতে কি বুঝো? ধরো তুমি রুটি বানিয়েছো বাসায়, সকাল নাস্তা করার জন্য রুটি বানাচ্ছো। এখন রুটি বানানোর জন্য তোমার কি দরকার ছিল? আটা অথবা ময়দা। আটা কোথায় থেকে আসছে? আটা হচ্ছে গম থেকে। তাহলে এখানে গম হচ্ছে প্রাথমিক দ্রব্য, আটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, আর রুটি হচ্ছে তোমার চূড়ান্ত দ্রব্য। তাহলে আমরা এখানে হিসাব করবো কোনটাকে? আটা, গম না রুটি? আমরা এখানে হিসাব করবো রুটিকে, কারণ গমের দামটা আটার মধ্যে ইনক্লুড আছে, আবার আটার দামটা অলরেডি রুটির মধ্যে ইনক্লুড হয়ে যায়। এর জন্য আমরা বলছি একটি দেশে নির্দিষ্ট সময়ে, সাধারণত এক অর্থ বছরে বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্যকে, তার আর্থিক মূল্যকে এগ্রিগেট ইনকাম বলে। এবার আসো, এগ্রিগেট ইনকাম নির্ণয় সূত্রটি কি? এগ্রিগেট ইনকামকে আমি আগেই বলেছি যে এআই অথবা ওয়াই দ্বারা প্রকাশ করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে P1 x1 প্লাস P2 x2, এইভাবে আমরা গিয়েছি Pn xn পর্যন্ত। তাহলে এখন কথা হচ্ছে P1 P ফর প্রাইস। তোমরা জানো আমরা P দিয়ে দামকে প্রকাশ করি, x দিয়ে আমরা একটি দ্রব্যের পরিমাণকে প্রকাশ করছি, 1 দ্বারা আমরা হচ্ছে x1 দ্রব্যের পরিমাণ এবং x1 দ্রব্যের দাম। একইভাবে x2 পরিমাণ দ্রব্যের পরিমাণ, x2 হচ্ছে দ্রব্যের দাম। তাহলে তুমি বুঝতেই পারছো যে দ্রব্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করলে ওই দ্রব্যের সমষ্টি পাওয়া যায়। একইভাবে x1 x2 xn Pn xn পর্যন্ত আমরা সবগুলো দ্রব্যের পরিমাণকে তার দাম দিয়ে গুণ করে সবগুলো দ্রব্য দামকে, বাজার মূল্যকে বা আর্থিক মূল্যকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো সামগ্রিক আয়। এখন এই সামগ্রিক আয়কে আবার আমরা তিনটি দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত করতে পারি: উৎপাদনের দিক থেকে, আয়ের দিক থেকে, ব্যয়ের দিক থেকে। এই এতক্ষণ তোমরা যা শিখলে তা উৎপাদনের দিক থেকে সামগ্রিক আয়কে সংজ্ঞায়িত করে বা তাকে সমর্থন করে। এই ধারণাটি মূলত আলফ্রেড মার্শালকে সমর্থন করে। এবার আসো আমরা আয়ের দিক থেকে জেনে নিই। আয়ের দিক থেকে এসিপি অর্থাৎ আর্থার সিসিল পিগুর সংজ্ঞাটি আমরা উল্লেখ করতে পারি। আর্থার সিসিল পিগুর মধ্যে বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা যায় তাকে সামগ্রিক আয় বলে। এখানে তোমাকে নোট করতে হবে যে অংশ কি দ্বারা? অর্থ দ্বারা পরিমাপ করা যায়। তার মানে এমন সেবা যা অর্থ দ্বারা পরিমাপ করা যায় না তা হিসাবে আসবে না। এই জন্য বলেছে বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা যায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার অর্থ কি? তোমরা আগে জেনেছো, আমার মনে করে দিয়েছি। সবচেয়ে সহজ সংখ্যাটি হচ্ছে মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থ তাই অর্থ যা করে।
তাহলে তুমি বুঝলে এসিপির মধ্যে বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত আয়ের যে অংশ অর্থ দ্বারা পরিমাপ করা যায় তাকে সামগ্রিক আয় বলে। তো এখানে সূত্রটি কি দাঁড়ায়? সূত্রটি দাঁড়াচ্ছে দেখো এ আই সমান সামেশন অফ আর প্লাস সামেশন অফ ডব্লিউ প্লাস সামেশন অফ আই প্লাস সামেশন অফ পাই। তো তোমরা জানো সামেশন দ্বারা আমরা কি প্রকাশ করি? সামেশন দ্বারা আমরা প্রকাশ করি সমষ্টি। আর ফর র্যান্ট, র্যান্ট খাজনা, ডব্লিউ ওয়েজেস মজুরি, আই ইন্টারেস্ট সুদ, পাই প্রফিট। তাহলে বুঝে গেল সকল খাজনা সমষ্টি, সকল মজুরির সমষ্টি, সকল সুদের সমষ্টি, সকল মুনাফার সমষ্টিকে যদি আমরা একসাথে করি তাহলে সামগ্রিক আয় আমরা পাবো। যে কোন দৃষ্টিভঙ্গি থেকে? নোট করো, এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কি আয়ের দৃষ্টিভঙ্গি থেকে। আমরা কার সংজ্ঞাটিকে নিলাম? আর্থার সিসিল পিগুর সংজ্ঞা থেকে আমরা নিলাম। এবার আসো ব্যয়ের দিক থেকে কি হয়। ব্যয়ের দিক থেকে ফিশারের সংজ্ঞাটি আমরা যদি আলোচনা করি যে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। তাহলে কি বুঝলাম? সমাজ নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ আর হচ্ছে বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। এবার আসো আমরা সূত্রটি দেখে নিই। তো সামগ্রিক আয় দেখো এখানে আমরা একেবারে লিখেছি সামগ্রিক আয় এ আই এগ্রিগেট ইনকাম, তুমি লিখেছো সামেশন অফ সি প্লাস সামেশন অফ আই। খেয়াল করে দেখো এখানে আইটা হচ্ছে স্মল লেটার আর এখানে আই হচ্ছে ক্যাপিটাল লেটার। স্মল লেটার দিয়ে আমরা সুদকে বুঝাই সি। সি মানে কি? ভোগ ব্যয়। তাহলে তুমি মোট ভোগের জন্য যে ব্যয় করছো সে তার সমষ্টি, এবং বিনিয়োগ যেটা করছো উৎপাদনের জন্য তোমার আয়ের জন্য ওই ভোগ এবং বিনিয়োগের সমষ্টি হচ্ছে সামগ্রিক আয়। কোন দৃষ্টিভঙ্গি থেকে? এটি হচ্ছে ব্যয়ের দৃষ্টিভঙ্গি থেকে। তাহলে আমরা এই অংশ থেকে আলোচনা শিখতে পারলাম সামগ্রিক আয় কি। সামগ্রিক আয়কে আমরা কয়েকটি দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞায়িত করতে পারি। আমি তোমাদের আবার বলে দিই। প্রথমে আমরা করেছি কি উৎপাদন দৃষ্টিভঙ্গি থেকে, তাকে সমর্থন করে মূলত আলফ্রেড মার্শালকে। তারপর আমরা করেছি আয়ের দৃষ্টিভঙ্গি থেকে, এসিপিগু সংজ্ঞা থেকে। তারপর আমরা করেছি ব্যয়ের দৃষ্টিভঙ্গি থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা দেখে নিই যে মোট জাতীয় আয় কি। গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম GNI, গ্রোস ন্যাশনাল ইনকাম। আবার তোমরা পাইতে পারো GNP, তখন হবে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আসো গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয় কাকে বলে? তো একটি দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থ বছরে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যকে মোট জাতীয় আয় বলে। তো লক্ষ্য করো এখানে আমরা বলেছি দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের ভিতরে যারা আছেন এবং দেশের বাইরে যে জনগণ আছেন। এখন জনগণ কর্তৃক উৎপাদিত বলতে বলছি কি দেশীয় জনগণ, অর্থাৎ আমরা বাঙালিরা, আমরা যতজন বাংলাদেশে আছি, আবার আমাদের ভাইরা যতজন দেশের বাইরে আছেন, সকলকে দ্বারা অর্থাৎ দেশীয় নাগরিক দ্বারা দেশের ভিতরে এবং দেশের বাইরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যকে আমরা কি বলবো? জাতীয় আয় বলবো, মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম বলবো। এবার আসো আমরা জাতীয় আয় বা মোট জাতীয় আয় নির্ণয় সূত্রটি আমরা দেখে নিই। তো GNI সমান হচ্ছে তোমার C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M, C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। তাহলে C কি এখানে আমরা দেখে নিই। C হচ্ছে ভোগ ব্যয়। তুমি ভোগের জন্য এগুলো বলা দরকার, কি সরকারি ভোগ না বেসরকারি ভোগ? এটা বেসরকারি ভোগ ব্যয়। I হচ্ছে তোমার বিনিয়োগ ব্যয়, G হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়, X হচ্ছে এক্সপোর্ট রপ্তানি, M দ্বারা আমরা বোঝাচ্ছি ইম্পোর্ট আমদানি। তাহলে এখন তোমরা বুঝতে পারলে যে গ্রোস ন্যাশনাল ইনকাম সমান হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M, অর্থাৎ কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস X মাইনাস M। এক্সপোর্ট থেকে আমদানি, রপ্তানি থেকে আমদানি আমরা বাদ দিব। তুমি তাহলে এখানে X মাইনাস M এর পরিবর্তে কেবল X M লিখতে পারো, অর্থাৎ মিট আমদানি রপ্তানি লিখতে পারো। তো ধরো আমাদের একটা অঙ্ক করতে যাই, ধরো একটি দেশ হচ্ছে 1 কোটি হিসাবে আমরা করি 150, ধরো 100, আর আমদানি রপ্তানি ধরো এটা হচ্ছে 100 মাইনাস 50। তাহলে তুমি কত পাচ্ছ? তুমি পাচ্ছ 250 প্লাস 50 সমান সমান 300,000 কোটি টাকা। এই 300,000 কোটি টাকা হচ্ছে তোমার GNI। তবে আবদ্ধ অর্থনীতিতে ক্লোজ ইকোনমিতে GNI এবং জিডিপি পরস্পর সমান, অর্থাৎ যে অর্থনীতিতে আমদানি রপ্তানি নেই সেখানে মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয় পরস্পর সমান। তো আশা করছি তোমরা মোট জাতীয় আয় কাকে বলে তা বুঝতে পেরেছো। যদি আবার আমি বলি যে একটি দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত, খেয়াল করো, সাধারণত এক অর্থ বছরে, সাধারণ বছর না, এখানে আমরা হিসাব করবো অর্থ বছর।
দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে জনগণ। কোন জনগণ? দেশীয় জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা বাজার মূল্যকে মোট জাতীয় আয় বলে। আশা করি তোমরা মোট জাতীয় আয় বুঝতে পেরেছো। এবার আসো আমরা দেখে নিই মোট জাতীয় আয়ের প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রস ন্যাশনাল ইনকাম কাকে বলে কি। তা এখানে প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য হিসাব করা যাবে না, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছিলাম। যেহেতু রুটি বানিয়েছো, এখানে গম আটা হয়েছে, কিন্তু গম থেকে আটা, আটা থেকে রুটি, তাহলে এখানে চূড়ান্ত দ্রব্য হচ্ছে তোমার রুটি। তো এখানে গম কিংবা আটাকে তুমি হিসাব করতে পারবে না। যদি হিসাব করো তাহলে কি হবে? হিসাব করলে এখানে দ্বৈত গণনা সমস্যা অর্থাৎ ডাবল কাউন্টিং প্রবলেম দেখা দিবে। এই দ্বৈত গণনা সমস্যা নিয়ে আমরা অন্য আরেকটি ক্লাসে অবশ্যই আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে কেবল চূড়ান্ত দ্রব্য হিসাব করতে, অর্থাৎ তুমি কেবল রুটি হিসাব করতে পারো, আটা কিংবা গমকে হিসাব করতে পারবে না। তারপর হচ্ছে কি দেখো, দেশের ভিতরে এবং দেশের বাইরে অবস্থিত দেশি নাগরিকদের আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। তবে যেটা আমি লাল কালি দিয়ে লিখেছি, দেশে অবস্থিত বিদেশিদের আয় বাদ দেবে। অর্থাৎ বাংলাদেশের যে বিদেশিরা আছেন, বিভিন্ন দেশ থেকে এসে এই দেশে চাকরি করছেন, তাদের আয়টা আবার তুমি জিএনআইতে হিসাব করতে পারবে। তাহলে তুমি শুধু দেশীয় জনগণ মানে দেশীয় নাগরিক যারা দেশের ভিতরে এবং দেশের বাহিরে অর্থাৎ দেশে এবং প্রবাসে যারা আয় করছেন তাদেরকে শুধু আমরা হিসাব করব, কিন্তু আমার দেশের ভিতরে বিদেশিদের আয়টা আমরা জিএনআইতে নিব না। দ্রব্য সামগ্রীর দাম থেকে পরোক্ষ কর বাদ দিতে হবে। যেহেতু দ্রব্যের দামের সাথে সরকার কর অন্তর্ভুক্ত করে দেন, তাহলে সেই করটা আমরা হিসাব করবো। সেই করটা আমি দ্রব্যের দাম থেকে বাদ দিয়ে তারপরে হিসাব করব। গ্রোস ন্যাশনাল ইনকাম একটি প্রবাহ ধারণা, যেটাকে আমরা দুই দিক থেকে পরিমাপ করতে পারি। একটি হলো উৎপন্ন দ্রব্য ও সেবা প্রবাহ, অপরটি হলো আয় প্রবাহ। আসো আমরা আরেকটু অ্যাডভান্স ইকোনমিক্স জেনে নিই। যদি আমরা জিএনআই কে চলতি বাজার মূল্য হিসাব করি, কোন বাজার মূল্যে? চলতি। 2020 সালেরটা করলাম, 2020 সালের দাম নিয়ে করব। যদি 2020 সালের দাম নিয়ে করি তাকে আমরা বলবো জিএনআই এট কারেন্ট মার্কেট প্রাইস। জিএনআই এট কারেন্ট মার্কেট প্রাইস বা বাজার মূল্যে মোট জাতীয় আয়। চলতি বাজার মূল্যে মোট জাতীয় আয়। তারপর আবার কিভাবে আমরা করতে পারি? যদি আমরা পরোক্ষ কর, যেহেতু দ্রব্যের দাম থাকে, পরোক্ষ কর থাকে এবং সেই পরোক্ষ কর বাদ দিয়ে আমরা হিসাব করি, তাহলে সেটাকে আমরা বলবো জিএনআই এট ফ্যাক্টর কস্ট। জিএনআই এট ফ্যাক্টর কস্ট বা উপাদান ব্যয়ে মোট জাতীয় আয়। এবার যদি আমরা ভিত্তি বছরকে হিসাব করি, ভিত্তি বছরের দামে যদি আমরা জিএনআই হিসাব করে থাকি, তাহলে আমরা তাকে বলবো কনস্ট্যান্ট প্রাইস গ্রোস ন্যাশনাল ইনকাম বা স্থির মূল্যে মোট জাতীয় আয় অর্থাৎ গ্রোস ন্যাশনাল ইনকাম। তাহলে তোমরা দেখলে আমরা এই জিএনআই কে আবার তিনটি দৃষ্টিভঙ্গিতে হিসাব করলাম। একটি হচ্ছে কি তোমার চলতি বাজার মূল্যে, যাকে আমরা বলছি গ্রোস ন্যাশনাল ইনকাম এট কারেন্ট মার্কেট প্রাইস বা সংক্ষেপে আমরা বলি চলতি বাজার মূল্যে জিএনআই। যদি আমরা ইনডিরেক্ট ট্যাক্সকে বাদ দিয়ে হিসাব করি তাহলে সেটা হবে জিএনআই এট ফ্যাক্টর কস্ট বা উপাদান ব্যয় জিএনআই বা মোট জাতীয় আয়। আর যদি আমরা বেস ইয়ারকে হিসাব করি, ভিত্তি বছরের মূল্যকে হিসাব করি, যদি আমরা জিএনআই কে গণনা করি তাহলে সেটা হবে কনস্ট্যান্ট প্রাইসড গ্রোস ন্যাশনাল ইনকাম বা স্থির মূল্যে মোট জাতীয় আয়। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ধারণাটা নিতে পেরেছো, বুঝতে পেরেছো। ইতিমধ্যে তার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করবে, কলেজে আইডিতে ইনবক্স করবে, অথবা আমার ব্যক্তিগত আইডিতে ইনবক্স করো, অথবা তোমাদের যে সিআরসি ইকোনমিক্স ক্লাব পেজটি আছে সেখানে ইনবক্স করে আমরা উত্তর দিয়ে দেব। এবার আসলে আমরা জেনে নেই নিট ন্যাশনাল ইনকাম বা নিট জাতীয় আয় কাকে বলে। নিট জাতীয় আয় তাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি এনআই অর্থাৎ নিট ন্যাশনাল ইনকাম। তাহলে এটাকে সহজ করে যদি বলি আমি জিএনআই মাইনাস সিসিএ অথবা ডিসি। কি হলো? একটি দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত অর্থাৎ দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় অর্থাৎ সিসিএ বা অবচয় ব্যয় অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট যদি আমরা বাদ দিই তাহলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় আয় বলে। তাকে নিট, তাহলে আসলে নিট জাতীয় নিম্ন সূত্রটি কি? যেটা আমি একটু আগে বলে লিখেছিলাম যে এনএনআই নিট ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু গ্রোস ন্যাশনাল ইনকাম মাইনাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর ডিপ্রিসিয়েশন কস্ট। অর্থাৎ মোট তুমি যদি মোট জাতীয় আয় থেকে অবচয় ব্যয় অথবা মূলধন ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বাদ দাও তাহলে তুমি পাবে নিট ন্যাশনাল ইনকাম। ধরো আমরা ইতিমধ্যে বের করেছিলাম যে জিআই হচ্ছে 300,000 কোটি টাকা, আর তার উৎপাদন যে তোমার ব্যয় হয়েছে অথবা অবচয় ব্যয় হয়েছে ধরো 50,000 কোটি।
টাকা, তাহলে তুমি পাচ্ছ 250,000 কোটি টাকা। তাই হচ্ছে তোমার নেট ন্যাশনাল ইনকাম। অর্থাৎ মোট জাতীয় আয় থেকে যদি তুমি অবচয় ব্যয় বাদ দাও অথবা মূলধন ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বাদ দাও, তাহলে তুমি পাবে নেট ন্যাশনাল ইনকাম। এখানে আমরা দেখাচ্ছি জিএনআই তোমরা জেনেছো, গ্রোস ন্যাশনাল ইনকাম মানে মোট জাতীয় আয়। তারপর দেখো সিসি ইজ স্ট্যান্ড ফর ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তারপর আছে ডিসি অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট, অবচয় ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আলোচনা সমূহ ভালো করে বুঝতে পেরেছো, মনোযোগ দিয়ে শুনেছো। তারপরেও যদি কোথাও সমস্যা হয় তাহলে কলেজ আইডিতে কিংবা তোমাদের সিআরসি ইকোনমিক্স ক্লাব পেজে কিংবা আমাদের একটিভের আইডিতে নক করতে পারো, আমরা সমাধান করে দিব। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে সরকার অর্থনৈতিক কারণে, যেখানে আমরা বরাবরই জানি অর্থনীতির কাছে জীবন বরাবরই পরাজিত হয়, সেই কারণে দেশকে টিকিয়ে রাখতে, অর্থনৈতিক চালিকা শক্তিকে প্রবহমান রাখতে সরকার লকডাউনকে শিথিল করেছে। তবে তোমাকে মনে রাখতে হবে তোমার সুরক্ষা তোমার হাতে। তুমি যত সচেতন হবে তত বেশি সুরক্ষিত থাকবে আমরা আশা করছি। এখন এই করোনা ভাইরাসে আমরা কি করব আর আমরা কি করব না, তো দেখে নাও আমরা কি কি করব। আমরা বাইরে গেলে বাকি 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিব বাসায় ফিরে, অথবা কিছুক্ষণ পর করে আমরা 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিব। বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার খাবো, লেবু, কমলা, মালটা, আমলকি এগুলো আমরা বেশি বেশি করে খাবো। পর্যাপ্ত পরিমাণ পানি পান করব, বাড়িতে অবস্থান করব, অর্থাৎ খুব বেশি প্রয়োজনীয় কাজ না হলে আমরা বাড়ির বাইরে যাব না। হাঁচি দেওয়ার সময় অবশ্যই হাঁচির শিষ্টাচার মানব। হাঁচির শিষ্টাচার কি? আমরা হাঁচি দেওয়ার সময় নাকটা থেকে হাঁচি দিব টিস্যু দিয়ে, তবে টিস্যু একটা টিস্যুকে দুবার ব্যবহার করা যাবে না, অথবা কোণের মধ্যে নাক নিয়ে আমরা হাঁচি দিব। এখন আমরা কি কি করব না? অপ্রয়োজনে চোখে হাত দিব না, অকারণে নাকে ও মুখে হাত দিব না, মানুষের ভিড়ে যাব না, কারোর সাথে হাত মিলাবো না, অতি জরুরি না হলে আমরা ভ্রমণ করব না। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা এই নির্দেশনাগুলো মেনে চলবে এবং নিজে সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সুস্থ রাখবে, তোমার প্রতিবেশীদেরকেও সুস্থ রাখবে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। তো আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।